आज के ऑनलाइन क्लासे আমরা বিভাব নাটকের রিভিশন করাবো। সৌম্য মিত্রের বিভাব নাটকের শর্ট কোশ্চেনগুলো নিয়ে প্রথমে আলোচনা হবে, আর এই শর্ট কোশ্চেন আলোচনা করার পরে কিছু ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমি একটু আগে যেটা বললাম যে এই যে ছোট প্রশ্ন মানে এমসিকিউ আর এসিকিউর যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা চেষ্টা করবে বলার, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। যারা পারবে তারা ঝটপট করে উত্তরগুলো দেবে, এগিয়ে যাবে। তবে দেখবে একসাথে সবাই না বললেই ভালো, তাহলে আমি কারোরটাই শুনতে পাবো না। কেউ যদি বলে একসঙ্গে অন্যদের আর বলার দরকার নেই, বাকিরা কিন্তু শুনবে, তাতেও রিভিশনটা হয়ে যাবে। ঠিক আছে? আর যদি এটা পারা যায় একজন একজন করে বলার তাহলে খুবই ভালো হতো, কিন্তু আছে তো অনেকেই, আমি একজনকে নাম ধরে জিজ্ঞেস করতে গেলে সময়টাই চলে যাবে, রিভিশনটা হবে না। দেখি আমরা অনলাইন ক্লাসে এইভাবে একটু রিভিশন করে কতটা এগোতে পারি। যদি এভাবে রিভিশন করা যায় তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার অনলাইন ক্লাসে এগিয়ে যাব রিভিশন করে করে। আর অফলাইন ক্লাস সম্ভবত সামনে শুরু করব, সেটা তোমাদের বলেও দিয়েছি, আর সেটা নিয়ে দু একদিনের মধ্যে কনফার্ম করে দেব। দেখো, সৌম্য মিত্রের বিভাব নাটক থেকে এমসিকিউ, এসিকিউ আর ব্রড কোশ্চেন মানে এই তিন ধরনের প্রশ্ন আসবে। এই তিন ধরনের প্রশ্নের মধ্যে শর্ট কোশ্চেনের জন্য তোমাদেরকে বেশি জোর দিতে হবে এই কারণেই, যদি কোনো লাইন মানে সংলাপকে তুলে দিয়ে বলে যে এই সংলাপটি কার, তো সেই সংলাপটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমাদের মুশকিলে ফেলে, অসুবিধা ঘটায়, সেটা হলো সৌম্যমিত্র আর অমর গাঙ্গুলি। কিছু সংলাপ আছে যেটা সৌম্যমিত্র বা অমর গাঙ্গুলি এইরকম দুজনের মনে হতে পারে। তৃপ্তি মিত্র যে সংলাপগুলো বলেছে মোটামুটি সেই সংলাপগুলো আমাদের জানা, কারণ তৃপ্তি মিত্র মহিলা চরিত্রে তার অভিনয়, তার সংলাপ কী হতে পারে, তার মানে একজন অভিনেত্রীর যে সংলাপগুলো সেগুলো আমাদের আলাদা করা সম্ভব। কিন্তু দুইজন অভিনেতার এই সৌম্যমিত্র আর অমর গাঙ্গুলির সংলাপগুলো কিছু কিছু জায়গাতে আমাদের অসুবিধায় ফেলবে। এই জন্যই আমি বলেছিলাম যে নানা রঙের দিন নাটকটা তোমরা খুব ভালো করেই পড়ে রেখো শর্ট কোশ্চেনের জন্য বিশেষ করে। আর নানা রঙের দিন ওই নাটকের উপরেও কিন্তু একবার রিভিশন করিয়ে নেব। আর নানা রঙের দিন নাটকটা এখনও পর্যন্ত লাইন ধরে আলোচনা করা হয়নি, যেটা সৌম্য মিত্রের বিভাব নাটকটা হয়ে গেছে। লাইন ধরে আলোচনা কিন্তু আর একদিন হবে, একদিনে হয়তো হবে না, ওটাও 2-3টে ক্লাস নেব। পরীক্ষা যেহেতু এবছর দেরি আছে, রিভিশনের জন্য যথেষ্ট সময় পাবে। তবে আমি বলবো যে গতি তোমরা নিয়েছো, যারা গতি এখনও পর্যন্ত বাড়াতে পারোনি তারা তো গতিটা বাড়াবে, আর যে গতি যারা নিয়েছো সেই গতিটা কিন্তু কমাবে না। যতই হোক আমাদের হাতে অনেকগুলো মাস আছে, এটা ভেবে যদি গতি কমিয়ে দাও তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। প্র্যাকটিস কিন্তু করতে থাকো, বিশেষ করে সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস আর রচনা, এই তিনটাকে কিন্তু জোর দেওয়া শুরু করো এবারে। টেক্সট নিয়ে আর কোনো চিন্তা নেই, টেক্সটের আমি করিয়ে দিয়েছি, টেক্সটগুলো নিয়ে কোনো সমস্যাই নেই, হয়েই যাবে। আর টেক্সটের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রায় ভিডিওগুলো, অডিওগুলো তোমাদের কাছে আছে, ওগুলোকে শুনতে থাকলে রিভিশন হয়েই যাবে। কিন্তু যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে ভাষার ইতিহাস, সাহিত্যের ইতিহাস আর রচনা। ভাষার ইতিহাস আর সাহিত্যের ইতিহাসের অনেক শর্ট কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, অনেক শর্ট কোশ্চেন আছে যেগুলো হচ্ছে টেস্ট পেপার সলভ করা আছে, তো সেগুলো আমি পাঠাবো। যেহেতু টেস্ট পেপার এবছর তো আর সেই অর্থে বেরোবে কবে, প্র্যাকটিস হবে কবে সেটা আমরা জানি না, কিন্তু টেস্ট পেপারের গত বছর টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করা আছে, সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেগুলো তোমরা দেখতে থাকবে। আর কিছু ইম্পর্টেন্টগুলো আছে সেগুলো তোমাদের লিখে নিয়ে মুখস্থ করতে হবে। আশা করি ওগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। হ্যাঁ, তো প্রশ্ন করা যাক, দেখি উত্তর কে দিতে পারে। বিভাব নাটক প্রকৃতিগত দিক থেকে কি ধরনের নাটক? মানে এটা একাঙ্ক নাটক, 3 অঙ্কের নাটক, 4 অঙ্কের নাটক, একে বলা হয় বিভাব নাটকের নাটকের প্রকৃতি, একাঙ্ক নাটক। তাহলে বিভাব নাটকটা হচ্ছে প্রকৃতিগত দিক থেকে এটি একটি একাঙ্ক নাটক। আচ্ছা, বিভাব নাটকে কটা চরিত্র আছে? 3টে। হ্যাঁ, 3টে চরিত্র আছে। 3টের বাইরে কি কোনো চরিত্র আছে? না।
তিনটে চরিত্র বলতে অমর গাঙ্গুলি, তৃপ্তি মিত্র আর সৌম্য মিত্র, এই তিনটে চরিত্র আছে, কিন্তু পরের দিকে সার্জেন্টের চরিত্র ছিল না। তবে সার্জেন্টের চরিত্র থাকলেও সেখানে কিন্তু সেই অর্থে নাটকে অভিনয়ের কথা নেই, সেইখানে নেপথ্যে যেন দাঁড়িয়ে গেছে। তাই আমরা হ্যাঁ, আমরা সেটা যে উল্লেখ যেহেতু করেনি, সেই অর্থে যদি চারটে থাকে, আমি এটাই এই কারণে বলছি যে তোমাদের মনের মধ্যে অনেকের কনফিউশন থাকতেই পারে, আচ্ছা সার্জেন্ট তো ছিল, সার্জেন্ট যদি সার্জেন্টের নেতৃত্বে তো গুলি চলেছিল, নির্দেশ দিয়েছিল, তার মানে ওটা একটা চরিত্র হতেই পারে না। এটা কিন্তু চরিত্র হিসাবে ধরা হবে না, আমাদের কিন্তু তিনটে চরিত্র ধরতে হবে বিভাব নাটকে। আর নানা রঙের দিন নাটকে কটা চরিত্র ছিল? দুটো। হ্যাঁ, দুটো। একটা যেটা নেপথ্যে ছিল, রামব্রিজ হিসেবে বলে ডাকছিল, তাকে চরিত্র হিসেবে আমরা ধরবো না। তাহলে বিভাব নাটকে তিনটে চরিত্র। আচ্ছা, বিভাব নাটকে প্রধান চরিত্ররা উপস্থিত হয়েছিল কিভাবে? মানে আপনি টেক্সট অনুসারে লাইন ধরে তোমরা যদি বলতে পারো যে বিভাব নাটকে চরিত্ররা উপস্থিত হয়েছে নাটক অনুযায়ী কিভাবে উপস্থিত হয়েছে? হ্যাঁ, রাইট, এইভাবেই পড়তে হবে, যেভাবে উত্তর দিলে প্রত্যেকে কিন্তু এইভাবেই পড়তে হবে। নাটককে বারবার পড়তে হবে যাতে লাইনগুলো এরকমভাবে হুবহু মনে থাকে যে বাস্তব জীবনের পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছে। বিভাব নাটকটি কার লেখা, মানে নাট্যকার কে? আচ্ছা, সৌম্যমিত্র এখানে কোন চরিত্র হিসেবে উপস্থিত হয়েছে? শম্ভু। আর অমর গাঙ্গুলি? আর তৃপ্তি মিত্র? বৌদি। অমর গাঙ্গুলি, তৃপ্তি মিত্র, সৌম্য মিত্র এরা যে নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল সেই নাট্যগোষ্ঠীর নাম কি? বহুরূপী। সৌম্য মিত্রদের নাটকের নাম কে দিয়েছিলেন? সংস্কৃত পণ্ডিতেরা। সৌম্য মিত্রদের নাটকের নাম দিয়েছিল বিভাব, কিন্তু এই বিভাব নাটকের নামের ক্ষেত্রে তাদের একটা আপত্তি ছিল, এবং আপত্তিটা কি কারণে এবং সেই আপত্তির ফলে কি ধরনের নাম হলে ভালো হতো? কি ধরনের কি নাম হলে ভালো হতো? রাইট, অভাব নাটক হলে ভালো হতো। আর আপত্তির কারণ কি? যেহেতু দুরন্ত অভাব থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, দুরন্ত অভাব। দুরন্ত অভাব বলতে কি? দুরন্ত অভাব মানে কি? আলো ঝালো এই ধরনের কিছু ছিল না। স্টেজ ভালো, স্টেজ সিনসিনারি, আলো ঝালো। না, আমি শব্দটার অর্থ কি? দুরন্ত অভাব মানে কি? দুরন্ত অভাব মানে অত্যন্ত ভীষণ তীব্র অভাবের কথা বলা হয়েছে, ওইটাই আমি ওই অর্থটা চাইছিলাম। যাই হোক, বিভাব নামটি দেয়া হয়েছে কোথা থেকে? এই নামটা কোথা থেকে দেয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, কি তল্লাশ করে? পুরনো সব নাট্যশাস্ত্র। পুরনো নাট্যশাস্ত্র তল্লাশ করে নেওয়া হয়েছে। বিভাব নাটকটি শুরু হয়েছিল একটা লম্বা কথোপকথন দিয়ে। স্টার্টিংয়ে একটা লম্বা কথোপকথন আছে, সূচনা অংশ। সেই লম্বা কথোপকথনটা কার, মানে কার লিপে, কার গলায়? সৌম্য মিত্র। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌম্য মিত্রের গলাতে, মানে প্রথমে সৌম্য মিত্র লম্বা কথোপকথন দিয়ে শুরু করেছে। আচ্ছা, বিভাব নাটকের শুরুতে প্রধান চরিত্র সৌম্য মিত্র যে লম্বা বক্তব্য রেখেছিল তা তিনি কাদের উদ্দেশ্য বলেছিলেন, মানে সেই বক্তব্যটা কাকে উদ্দেশ্য করে? কোনো চরিত্রকে? দর্শকদেরকে উদ্দেশ্য করে। এইরকম দর্শকদেরকে উদ্দেশ্য করে যে সংলাপ বলা হতো এবং তাতে দর্শকরা এখানে নাটকের চরিত্রের সঙ্গে নাটকের কাহিনীর সঙ্গে একাত্ম হয়ে যেত, মানে নাটকের চরিত্র হয়ে উঠত দর্শক। এই ধরনের যে রীতি, এটা কোন নাটকে দেখা গেছে? এই রকম ধরনের রীতি সৌম্য মিত্র কোন ধরনের নাটক থেকে নিয়েছিলেন? আলোচনা করিনি আমি প্রসঙ্গক্রমে, আমি আলোচনা করেছি হয়তো। দেখবে মঞ্চে দাঁড়িয়ে যখন শিল্পীরা গান করেন তখন গান করতে করতে মাঝে মাঝে কিন্তু মাইক্রোফোনটা দর্শকদের দিকে বাড়িয়ে দেয় গাওয়ার জন্য, গান আপনারাও গান।
তার মানে কি দর্শকদেরকে কী করা, একাত্ম করা, ইনভলভ করা। তার মানে দর্শকরাও যাতে স্টেজে ওই শিল্পীর মতো দর্শকরাও যাতে চরিত্র হয়ে উঠতে পারে, শিল্পী হয়ে উঠতে পারে। তো এই যে এমন ধরনের রীতি, এই রীতিটা সৌম্যমিত্র কিন্তু বিভাব নাটকের এই রীতিটা প্রয়োগ করেছেন ওই জাপানের কাবুকি থিয়েটারে থেকে। জাপানের কাবুকি থিয়েটার হলে কিন্তু এরকমভাবে দর্শকদেরকে ইনভলভ করা হতো, চরিত্র হয়ে উঠতো দর্শকরা নাটকের। কে একজন এন্ট্রি নিল। আচ্ছা, সৌম্যমিত্রদের নাটক করার ক্ষেত্রে স্টেজ, সিন সিনারি ইত্যাদি অনেক কিছু না থাকলেও যেটা ছিল সেটা কি বলছে? আমাদের ভালো স্টেজ নেই। হ্যাঁ বলো, কী ছিল, কী ছিল বলো? নাটক করার বোকামো এবং অদম্য ইচ্ছা। হ্যাঁ, দুটো তথ্য ভালো করে মনে রাখবে বাকিরা। নাটক করার বোকামোটা আর অদম্য ইচ্ছা ছিল, নাটক করা বোকামো। আচ্ছা, তারা যে নাটকে অভিনয় করছে সেটা তাদের কাছে তো বোকামো নয়, কাদের কাছে বোকামো বলে মনে হতে পারে? দর্শকদের কাছে বোকামো বলে মনে হতে পারে। নিজেদের পকেটে পয়সা নেই, নাটক করার দরকার কী আছে রে বাবা? আর যদি নাটক করতেই হয় তাহলে ওই গ্রুপ থিয়েটার তৈরি করার কী আছে? পেশাদার থিয়েটারে চলে যাও, পয়সা তো কিছু পাবেই। পকেটে পয়সা নেই, তাও আবার নীতি আদর্শ বোঝ অবস্থা, মানে দর্শকদের কাছে মনে হতে পারে পকেটে পয়সা নাই অথচ নাটক করার বোকামোটা রয়েছে। যে শিল্পী মানে চালাক শিল্পী, চতুর শিল্পী, স্বার্থের কথা ভাবে, তো সেই শিল্পী পকেটে পয়সা না থাকলে সে তার প্রতিভাকে বিক্রি করবে, পেশাদার থিয়েটারে গিয়ে অভিনয় করবে, পারিশ্রমিক পাবে। যাই হোক, সৌম্যমিত্ররা অভিনয় ফাঁদলে খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির হয় কারা? সরকারের পেয়াদা। সরকারের পেয়াদা এসে হাজির হয়। সরকারের পেয়াদারা অভিনয়ের ক্ষেত্রে খাজনা নেন না, কিন্তু যাদের কাছ থেকে খাজনা নেয় তা কাদের কাছ থেকে খাজনা নেয়? শিওর? শিওর তো? না পেশাদার থিয়েটার? গ্রুপ থিয়েটার থেকে নেয়। পেশাদার থিয়েটারের কাছ থেকে তো খাজনা নেবেই না, বরং পেশাদার থিয়েটারকে সরকার হয়তো সাপোর্ট করবে, নানা দিক থেকে, আর্থিক দিক থেকে সুবিধা দেবে, হ্যাঁ সাপোর্ট করবে, কিন্তু গ্রুপ থিয়েটার যারা ওই অভাব থেকে তৈরি করেছে তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেয় খাজনা, যাতে গ্রুপ থিয়েটারগুলোকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। সরকারের পেয়াদারা খাজনা নিতে এলে সৌম্যমিত্ররা সর্বস্ব দিয়ে থুয়ে আবার কি বলে রাস্তায় নেমে পড়ে? কি বলে? বোমকালী। এই বোমকালীর মধ্যে কোন কোন দেবদেবীর কথা রয়েছে? মহাদেব ও কালী। মহাদেব আর কালী, মা কালী আর মহাদেব। তো এখন বোমকালী এই বলে নেমে পড়ে। বোমকালী শব্দটা নেওয়ার মানে কি, অর্থ কী? বোমকালী কথাটা বলে কেন? বোমকালী কেন বলে? কি হতে পারে? যার কেউ থাকে না, যার কেউ নেই, তার কে আছে? ভগবান আছে। মানুষ যখন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, একেবারে শূন্যে নেমে আসে, একেবারে নিঃস্ব হয়ে যায়, তখন সে তো তার আত্মবিশ্বাসকে ফিরিয়ে আবার এগোনোর চেষ্টা করবে। আর আত্মবিশ্বাস সে যখন ফেরাতে পারে না, তখন তার সহায় হয় কে? বোমকালী মানে ঈশ্বর। আর ঈশ্বর তার মনের শক্তি হয়। তার মানে কেউ না থাকুক, ঈশ্বর তো আমার পাশে আছে, আবার আমি গোড়া থেকে শুরু করবই, বোমকালী বলে রাস্তায় নেমে পড়ে। সৌম্যমিত্র অঙ্গভঙ্গি নির্ভর নাট্যরীতির প্রয়োগ দেখেছিলেন কোন তামাশায়? মারাঠি তামাশা। মারাঠি তামাশায়। আচ্ছা, মারাঠি তামাশায় কোন ধরনের দৃশ্য ছিল? চাষি আর জমিদারের। রাইট, এটা মনে রাখবে। এখানে কিন্তু অনেক জায়গায় ভুল করে অনেকে, চাষি আর জমিদারের। এটা তো নিশ্চয়ই বাকিদের মনে পড়ে যাচ্ছে যে একজন চাষি জমিদারের কাছে এসেছিল, কাকুতি মিনতি করছিল, কিন্তু জমিদার কিছুতেই তাকে ক্ষমা করেনি বা তাকে হয়তো খাজনা টাজনা থেকে মুকুব করে দেয়নি। তখন চাষি কিন্তু কয়েকবার তক্তার উপরে গোল হয়ে ঘুরে গিয়ে পৌঁছেছিল মন্দিরের সামনে, আর ওই জমিদার মঞ্চের উপরে দাঁড়িয়ে পুরুত সেজে, মানে দাড়ি গোবেটে, আবার চাষির সামনে গিয়ে ধর্মীয় তর্জন গর্জন শুরু করেছিল। এটা ছিল মারাঠি তামাশায় এই গল্প। আচ্ছা,
তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এই উল্লিখিত প্যাঁচটি কী ধরনের প্যাঁচ? বুদ্ধির প্যাচ। আচ্ছা, প্যাঁচ তো বুদ্ধির বুঝলাম, কিন্তু বুদ্ধির প্যাঁচ বলতে প্যাঁচটা কি? কোনো রকম প্ল্যাটফর্ম বা সিনসিনারি ছাড়া যেগুলো দরকার হবে না। হ্যাঁ, তার মানে কি প্যাঁচ মানে কীভাবে করবে অভিনয়, তাহলে কীভাবে করবে? অঙ্গভঙ্গি নির্ভর নাট্য ব্যবহার, অঙ্গভঙ্গি নির্ভর, নানান অঙ্গভঙ্গি করে, ইশারা করে, অঙ্গভঙ্গি করে এই নাট্যরীতির ব্যবহার করে। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট আছে। অঙ্গভঙ্গি নির্ভর নাট্যরীতির ব্যবহার করেই তারা প্যাঁচটা বের করেছিল, ব্যবহার করেই তারা জব্দ করতে চেয়েছিল। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ সরকারের খাজনা, সরকার পেয়ে তাকে খাজনা দেবও না, ওই নাট্য চর্চাও বন্ধ করবো না, নাটকও বজায় রাখবো। রাজা বললেন দুধকে, তবে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি। এটা সৌমিত্র কোথায় দেখেছিলেন? কোথাকার যাত্রায়? উড়েদেশের যাত্রায়। উড়েদেশ মানে কোন দেশ? উড়িষ্যা। হ্যাঁ, উড়িয়াদের দেশ উড়িষ্যার যাত্রায় দেখা গিয়েছিল। এই শহরে ইংরেজি জানা, ফি হপ্তায় বায়োস্কোপ দেখা আর প্যান্টালুন পরে ইংরেজিওয়ালা লোক সৌমিত্রদের অঙ্গভঙ্গি নির্ভর নাটক মেনে নেবে। অন্য যারা মানলে, কারা মানলে মেনে নেবে? এ শহরের ইংরেজি জানা, হ্যাঁ, ফি হপ্তায় বায়োস্কোপ দেখা, প্যান্টালুন পরা ইংরেজি বলা লোক সৌমিত্রদের অঙ্গভঙ্গি নির্ভর নাটক মেনে নেবে। কারা মানলে মেনে নেবে? সাহেবরা যদি মেনে নেয় তাহলে বাকিরাও অনুসরণ করবে। কলকাতা শহরের মানুষ রবি ঠাকুরকে মেনেছিল, কারণ কি? রবি ঠাকুরকে কেন মেনেছিল? কারণ রবি ঠাকুরকে সাহেবরা মেনেছিল। রাইট, রবি ঠাকুরকে সাহেবরা মান্যতা দিয়েছিল বা মেনেছিল, তাই রবি ঠাকুরকেও শহরের মানুষ মেনে নিয়েছিল। এমন সময় হঠাৎ এক লেখক, এমন এক সাহেবের লেখা পড়লাম। ও সাহেবের নাম কি? আইজেনস্টাইন। কোথাকার চিত্র পরিচালক? রুশ চিত্র পরিচালক, রাশিয়ার চিত্র পরিচালক। বিভাব নাটকে উল্লিখিত আইজেনস্টাইন, আচ্ছা, রুশ দেশীয় চিত্র পরিচালক। তো সেই রুশ দেশীয় চিত্র পরিচালক কোন নাটক দেখে খুব উৎসাহিত হয়েছে, অনেক কথা লিখেছে? জাপানের কাবুকি থিয়েটার দেখে অনেক কথা লিখেছে উচ্ছ্বসিত হয়ে। বিশেষ করে এই মঞ্চসজ্জা ছাড়াই নাট্যভঙ্গির মাধ্যমে নাটক মঞ্চস্থ করা তাকে খুব উৎসাহিত করেছিল। জাপানি থিয়েটার কোথায় এসেছিল? যেখান থেকে দেখেছিলেন আইজেনস্টাইন? মস্কো। কোথাকার রাজধানী? কোথাকার রাজধানী? মস্কো। রাশিয়া। হ্যাঁ, এত সময় লাগছে। সে আর্টিস্টিক মরা, একেবারে স্থেটিক মরা। বলো আর্টিস্টিক মানে কি আর স্থেটিক মানে কি? আর্টিস্টিক কথাটার মানে কি? আর্টিস্টিক কথার শব্দটার মানে কি? যখন কেউ বলতে পারছে না, বাকিরাও চেষ্টা করো। আর্টিস্টিক কথাটার মানে কি? শিল্পী সুলভ। আর্ট আছে, আর্ট মানে শিল্প, তো আর্টিস্টিক মানে শৈল্পিক। শিল্পী সুলভ মানে শৈল্পিক। আর স্থেটিক মরা, স্থেটিক মানে কি? নান্দনিক। হ্যাঁ, নন্দন দত্ত জড়িয়ে আছে, মানে সৌন্দর্যবোধ আছে এটার মধ্যে। তো এই আর্টিস্টিক মরা, একেবারে স্থেটিক মরা, এরকম দৃশ্য ছিল কোন নাটকে? বিভাব নাটকের মধ্যে কোন নাটকে ছিল একেবারে স্থেটিক মরা, আর্টিস্টিক মরা? কাবুকি থিয়েটারের নাটক। এটা কাবুকি থিয়েটারই ছিল। কাবুকি থিয়েটারই তো ওই যে দুজন লোকের মধ্যে একটা লড়াইয়ের দৃশ্যটি ছিল না? তো লড়াইয়ের দৃশ্য ছিল, সেখানে যেভাবে লড়াই হলো, যেভাবে একজনকে হত্যা করা হলো, তারপরে সেই যে মরছে, মারা যাচ্ছে, হাতটা একবার নড়ে উঠলো, হ্যাঁ, চোখটা এক দুবার ঘুরে গেল, হ্যাঁ, তো এরকম তিত্তির করে কাঁপলো পাটা, এরকমভাবে ছিল না? এটা হচ্ছে স্থেটিক মরা, আর্টিস্টিক মরা। এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এসেছিল?
সাহেব সম্ভবত তাকে সার্টিফিকেট দিয়েছে। কি পড়ে? সাহেবের লেখা পড়ে? সাহেবরা আইজেনস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, জাপানের কাবুকি থিয়েটারে অভিনয় সম্পর্কে আইজেনস্টাইনের লেখা পড়েই কিন্তু সৌম্যমিত্রের বুকে ভরসা এসেছিল, কারণ সাহেবরাকে সার্টিফিকেট দিয়েছে। বিভাব নাটকে সৌম্যমিত্র গিয়েছিল কার বাড়িতে? অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিল কিসের উদ্দেশ্যে, কিসের জন্য? একটা হাসি নাটক করতে হবে। তাহলে হাসির নাটক করতে হবে, তাহলে কিসের জন্য আসছিল? হাসির খোরাক জোগাড়। হাসির খোরাক জোগাড় করতে এসেছিল, হাসির নাটকের খোরাক। আচ্ছা, সৌম্যমিত্রকে হাসির নাটক করতে বলেছিল কে? কে বলেছিল? অফিসের লোক। না সঞ্চালক। না, সম্পাদক, সঞ্চালক নয়, সম্পাদক। সম্পাদক বলেছিল হাসির নাটক করতে হবে। আচ্ছা, তার নাকি দারুণ বক্স অফিস। কার দারুণ বক্স অফিস? হাসি হাসি নাটক। নাটক। হাসির নাটকের। বাঙালিরা কাঁদুনে যা এ কথা কে বলেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। আর প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা পরিচয় ছিল, লৌহমানব। উপপ্রধানমন্ত্রীও ছিলেন। না, উপপ্রধানমন্ত্রীও ছিলেন। ও দাতা কর্ণ যে, এই কথা কার, কে বলেছে, সংলাপটা কার? ও দাতা কর্ণ যে, সৌম্যমিত্র। সৌম্যমিত্র। শিওর? ওহ, দাতা কর্ণ যে সৌম্যমিত্র কোন প্রসঙ্গে বলেছিল? একটা সিগারেট আমার কাছে হেরে দেবে বলে সে প্রসঙ্গে। চা আসার ফলে, চা এসে যাওয়ায় সিগারেটটা নষ্ট হবে, বাকি সিগারেটটা, আর সেই প্রসঙ্গেই বলা হয়েছিল। যখন সিগারেটটা ফেলে দিতে বললো আবার দেবে, তখনই বলেছিল দাতা কর্ণ যে। আর দাতা কর্ণকে এখানে দাতা কর্ণ বলে কাকে উল্লেখ করা হয়েছে? গাঙ্গুলি। অমর গাঙ্গুলি। হাসির নাটকে যা যা থাকা দরকার বলে অমর গাঙ্গুলি উল্লেখ করেছেন। হাসির নাটকে কী কী থাকা দরকার বলো? 3টে জিনিস। এত সময় লাগছে কেন রে? বাকিরাও তো উত্তর দিতে পারো। পপুলার অ্যাপিল। 3টে থাকবে তো, পপুলার অ্যাপিল, হিউম্যান ইন্টারেস্ট, আর কি? লাড়ি লাফ। গল্প। গল্প। গল্প লারে লাপ্পা না, গল্প থাকতে হবে তো। বলছে ওর ভালো কোনো গল্প নেই, পপুলার অ্যাপিল নেই, হিউম্যান ইন্টারেস্ট নাই, 3টে জিনিস থাকবে। পৃথিবীতে সবচেয়ে পপুলার কি? লাড়ি লাফ। লারে লাপ্পা না প্রেম? প্রেম। প্রেম। তৃপ্তিমিত্রের প্রসঙ্গে প্রেম। এবং তৃপ্তি মিত্রের প্রসঙ্গ কথাতে যদি প্রেম হয়, এবং সেই প্রেমটাকেই কিন্তু 3 জনের মধ্যে সবার কথার ঊর্ধ্বে জায়গা দেওয়া হয়েছিল। তাই যদি প্রথমে এই প্রশ্ন হয় যে পৃথিবীতে সবচেয়ে পপুলার কি, তাহলে কিন্তু প্রেমই লিখতে হবে। আর যদি বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে পপুলার অমর গাঙ্গুলি সৌম্যমিত্রের মধ্যে কে বলেছিল লাড়ি লাপ্পা কথাটা? দুজনেই বলেছিল। দুজনেই বলেছিল। তাহলে দুজনে, তার মানে অমর গাঙ্গুলি আর সৌম্যমিত্রের কাছে পৃথিবীতে পপুলার জিনিস কি, তখনই কিন্তু লাড়ি লাপ্পা হবে। আর যদি এক কথায় বলে পৃথিবীতে পপুলার জিনিস কি না, তখন প্রেম হবে। আর সেটা বৌদির কথাতেই। সবচেয়ে পপুলার জিনিস যদি প্রেম হয়, তাহলে সৌম্যমিত্র, অমর গাঙ্গুলি, বৌদির কি করা উচিত? প্রেমের অভিনয় করা উচিত। লাভ সিন মানে প্রেমের অভিনয়, লাভ সিন করা উচিত। বিভাব নাটকে অমর গাঙ্গুলি লাভ সিন দেখেছিলেন কোথায়? বায়োস্কোপে, মানে সিনেমায়, বায়োস্কোপে। লাভ সিন করতে গেলে বিভাব নাটকে সৌম্যমিত্রের মতে কি দরকার আগে? সৌম্যমিত্রের মতে হ্যাঁ কি কি? ও চাঁদ আকাশ, রাইট, চাঁদ ও আকাশ দরকার। সৌম্যমিত্রের মতে চাঁদ ও আর আকাশ দরকার, কিন্তু তারও আগে কি দরকার? একজন নায়ক। পলিটিক্যাল নায়িকার দরকার। হ্যাঁ, তার আগে শুধু নায়িকা না তো, নায়ক নায়িকা দুটো বলেছিল না?
তো তৃপ্তি মিত্রের কথা মতো সবার আগে দরকার একজন নায়ক একজন নায়িকা, কিন্তু সৌম্যমিত্র বলছে চাঁদ আর আকাশ। অমর গাঙ্গুলি কী বলেছিল, কি দরকার আগে? দক্ষিণের খোলা বাতাস। এই তিনটে জায়গা ভালো করে মনে রাখবে, কারণ তিনজনের কথাগুলো গুলিয়ে যেতে পারে। চাঁদ আকাশ কে বলেছিল, দক্ষিণের খোলা বাতাস কে বলেছিল, সবার আগে নায়ক নায়িকা কে বলেছিল, এটা মনে রাখতে হবে। সৌম্যমিত্রদের হাসির নাটকে লাভ সিনে নায়িকা হতে রাজি হয়েছিলেন কে? বৌদি। তৃপ্তি মিত্র নিজে নায়িকা হতে রাজি হয়েছিল, ভালো কথা। সৌম্যমিত্রদের পরিকল্পিত হাসির নাটকে লাভ সিনের নায়ক হয়েছিল কে? কাকে নায়ক করা হয়েছিল? সৌম্যমিত্র। কিন্তু মনে 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 সব থেকে বেশি আশা করেছিল নায়ক হওয়ার জন্য কে? অমর গাঙ্গুলি। অমর গাঙ্গুলি। সৌম্যমিত্র কি একটু আশা করেছিল নায়ক হওয়ার জন্য আগে? একটু আশা করেন, হ্যাঁ করেন, একটু আশা করেন। একটু আশা করলে বিস্ময়বোধক চিহ্ন 3বার বোধহয় বিস্ময়বোধক চিহ্ন বসেছে। বিস্ময় এত বিস্মিত হতো না। মানুষ যখন আশা করে আর সেই আশা যখন পূরণ হয় তখন এত বিস্মিত হয় না, কিন্তু মানুষ যখন আশা করে না অথচ হঠাৎ করে ঘটনাটা ঘটে তখন কিন্তু বিস্মিত হয়, অবাক হয়। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি এসো। এই কথা বলে কি কথা বলে এগিয়েছিল, মানে কোন কোন দেবতার নাম নিয়েছিল, কার কথার নাম নিয়ে গেল? জয় নটনাথ। জয় নটনাথ। কে নটনাথ হয়? কে? কি বলবে? এই নটনাথ হয় মানে নটরাজ, শিব মহাদেবের রুদ্ররূপ, যে রক্ষা করে এই যাত্রা। এগোচ্ছি আমি। কে আপ দেখতে নেই, চোখ খুলে চলতে জানেন না, এ কথা কে বলেছিল? এটা কি পূর্ব পরিকল্পিত, আগে থেকে কিন্তু সংলাপে ছিল, স্ক্রিপ্টে ছিল না, হঠাৎ করে এসেছে, এই জন্যই হকচকিয়ে গেছে। এ বড় জখমি লাভ সিন, এ কথা বলার কারণ কি? এই কথাটা কার, সংলাপটা কার? এ বড় জখমি লাভ সিন, এই কথাটা কে বলেছিল? শিওর না অমর গাঙ্গুলি? আচ্ছা, সৌম্যমিত্র বলেছিল এ বড় জখমি লাভ সিন। আচ্ছা, যাও যাও। এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? রবীন্দ্রনাথের গান কোনটি? মালতী লতা দোলে। তো যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? এই কথাটা কে বলেছিল, বক্তাকে? সৌম্যমিত্র। আচ্ছা, সৌম্যমিত্র এবং তৃপ্তি মিত্রদের লাভ সিন যে প্লেব্যাকে গান গিয়েছিল, কে গান গিয়েছিল? প্লেব্যাকে গানটা কে গেয়েছিল? একটি মেয়ের কণ্ঠে, রাইট, একটি মেয়ে। আর এই সবসময় কি এস্থেটিক দিক দেখলে চলে? বক্স অফিস বলে একটা কথা আছে, এই কথাটার বক্তাকে? হ্যাঁ, এইটা কিন্তু মনে রাখবে। কিন্তু এই জায়গাটা আমাদের ভালোই গুলিয়ে যায়, কারণ হারমোনিয়াম বাদক বলে যে একটা চরিত্রের সংলাপ আছে সেটা কিন্তু অনেক সময় আমাদের মাথায় থাকে না, মাত্র এইখানেই আছে। তো হারমোনিয়াম বাদক বলেছিল, আর এই সবসময় কি এস্থেটিক দিক দেখলে চলে, বক্স অফিসে বলে একটা কথা আছে। এই কথা বলার পরে সৌম্যমিত্র তাকে কী জবাব দিয়েছিল, কি বলে জবাব দিয়েছিল? বংশদণ্ড বলে একটা কথা আছে, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। বংশদণ্ড মানে কি? বংশ মানে বাঁশ, দণ্ড মানে লাঠি। বংশদণ্ড মানে বাঁশের লাঠি, মানে বাঁশের লাঠি তার বাড়ি পড়বে যখন। বংশদণ্ড মানে বাঁশের লাঠি বাড়ি। বিয়ের 2 বছরের মধ্যে কি কনভার্ট হয়ে যায়? সমস্ত লাভ, ভালোবাসা। তাহলে বিয়ের 2 বছরের মধ্যেই সমস্ত লাভ হতে কি কনভার্ট। কনভার্ট মানে কি? হ্যাঁ, মানে গনফট, ফট ফট করে চলে যায়। গো অ্যান্ড গান, গনফট, ফট ফট করে চলে যায়। বিশ্বভারতী কি পারমিশন দেবে? বিশ্বভারতী কি পারমিশন দেবে না? রবীন্দ্রনাথের গানে আলাদাভাবে গাওয়ার জন্য পারমিশন, ন্যাকামো করে গাওয়ার জন্য, বিকৃত করার জন্য পারমিশন দেবে না। আর যদি দেয়ও তাহলে কি লাগবে?
অনেক টাকার প্রয়োজন। অনেক টাকা লাগবে, একটা ডিপোজিট মানি রাখতে হতো। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সাহিত্যকে যদি অন্য কোনো পারপাসে ইউজ করতে হতো, বিকৃত করতে হতো, চেঞ্জ করতে হতো, তাহলে বিশ্বভারতীর কাছ থেকে যেমন অনুমতি নিতে হতো, তেমনি একটা ডিপোজিট মানি টাকা লাগতো, অনেকটা টাকা বিশ্বভারতীর হাতে ছিল। এখন কি রবীন্দ্রনাথের কপিরাইট আছে বিশ্বভারতীর হাতে? নেই। না। কপিরাইট উঠে গেছে। রবীন্দ্রনাথের মৃত্যু 60 বছর পরে কপিরাইট উঠে গেছে। এখন গান নিয়ে যা খুশি তাই করো, করছেও, করতেই পারে। বিভাব নাটকে শম্ভু মিত্রের মতে বিয়ের যত বছরের মধ্যে সমস্ত লাভ হারিয়ে যায়। ও বললাম তো এক্ষুনি, কত বছরের মধ্যে যেন হলো? 2 বছর। 2 বছর। হাসির নাটকের দ্বিতীয় চেষ্টায়, হাসির নাটক যে হচ্ছিল, হাসির নাটকের দ্বিতীয় চেষ্টায় বৌদি যে ধরনের লাভ সিন করতে চেয়েছিল, সেটা কি ধরনের লাভ সিন? প্রোগ্রেসিভ লাভ সিন। প্রোগ্রেসিভ লাভ সিন করতে গেলে বিশেষত কাকে দরকার? আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার দরকার, মানে পলিটিক্যাল জোক থাকতে হবে, পাবলিক ভালো খাবে। বিভাব নাটকের বৌদি তৃপ্তি মিত্র প্রোগ্রেসিভ লাভ সিনে পুলিশ হতে বলেছিল কাকে? অমর গাঙ্গুলিকে। অমর নিজে কত ইঞ্চি বুক বলেছিল? নিজে তার কত ইঞ্চি বুক বলে কথা বলেছে? কত ইঞ্চি বুক? 33? না, অমর গাঙ্গুলি বলেছিল না, আমার কত ইঞ্চি বুক বলেছিল? 33 ইঞ্চি বলেছিল। আর কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়? হ্যাঁ, 32 ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়। অমর গাঙ্গুলি বলেছিল আমার 33 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি সাথী। বিভাব নাটকে অমরদের বাড়ির দক্ষিণমুখী জানালার নিচ দিয়ে ঠিক কোন রাস্তায় গেছে, কি নাম? মনীষ সমাদ্দার নেলেন। লাভ সিনে খৈনি খাওয়ার ভঙ্গি কে করছিল? অমর গাঙ্গুলি। বৌদি বা তৃপ্তি মিত্রের বলা প্রোগ্রেসিভ লাভ সিনে সম্মুখে পালাতে বলা হয়েছিল কেন? কারণ কি? আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, পুলিশ ধরতে আসবে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার বলেই পালাতে বলেছিল। এবং যখন পালাচ্ছিল, কোথা দিয়ে পালাচ্ছিল? জানলা দিয়ে লাফ দিয়ে। প্রথমে সিঁড়ি দিয়ে নামতে গিয়েছিল, কিন্তু শম্ভু মিত্রকে মানে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারকে বৌদি সরিয়ে নিয়ে এসছে, তারপরে জানলা দিয়ে, দক্ষিণমুখী জানলা দিয়ে লাফিয়ে যেতে বলেছিল। বহুরূপী তখন লাটে উঠবে, লাটে মানে গুটিয়ে ফেলবে, বন্ধ হয়ে যাবে। এই বহুরূপী কি? বহুরূপী কি জিনিসটা কি? বহুরূপী কি? হ্যাঁ, নাট্যগোষ্ঠী। কার প্রতিষ্ঠিত? সৌম্য মিত্রের প্রতিষ্ঠিত। হ্যাঁ, নাট্যগোষ্ঠী বহুরূপী। হ্যাঁ, বহুরূপী তখন লাটে উঠবে। আচ্ছা, বহুরূপী কখন লাটে উঠবে? আবার একবার বলো। হ্যাঁ, প্রোগ্রেসিভ লাভ সিন যদি সত্যি বলে মেনে নেয় তাহলে লাটে উঠবে। আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হলেই পুলিশ কিন্তু দৌড়বে, লাটে উঠবে। ওগো তুমি পালাও, তুমি বীর, তুমি পালাও, এ কথা কে বলেছিল? বক্তাকে? বৌদি তৃপ্তি মিত্র। বীর পালাতে পারে, তাদের কিছু হয় না। কাদের কিছু হয় না? বীরদের না, নায়কের। নায়ক হয়েই তো বীরত্বটা দেখায়, তাই নায়কের কিন্তু কিছু হয় না। বিভাব নাটকের প্রোগ্রেসিভ লাভ সিনে শম্ভু মিত্র ডায়লগ বলেছিলেন কোন নাটক থেকে? প্রথমে তুলসী লাহিড়ীর প্রতীক নাটক থেকে যে ডায়লগটা বলেছিল, কারণ মনে আছে বলো? রাইট। কিন্তু তার আগে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু তার আগে একটা ইংরেজি নাটকের সংলাপ বলতে গিয়ে আটকে গেছিল। সেটা কোথাকার, কোন নাটক থেকে নেওয়া? বার্নার্ড শয়ের ক্যান্ডিডা। ক্যান্ডিডা নাটকের সংলাপটা শুরু করেছিল যেটা, বলো? নাইট ইজ কলিং মি। 3 বার মি আছে তো নাকি? হ্যাঁ।
अरे खिड़की से अरे बाबा আমি হিন্দি বলতে পারি না ভালো রে আরে খিড়কি সে কেউ উত্তর আয়া এই কথা কে বলেছিল বক্তা কে কাকে উদ্দেশ্য করে কাকে উদ্দেশ্য করে সৌম্যমিত্রকে। মানে এইভাবে লেখার সময় এইভাবে লিখতে পারো যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার সাজা সৌম্যমিত্র নায়ক গ্রুপে সৌম্যমিত্রকে চোট্টা হঙ্গে জরুর আরে পকড়ো এই কথাও কার উদ্দেশ্যে বলা হয়েছিল কে বলেছিল সৌম্যমিত্র। সৌম্যমিত্রের উদ্দেশ্যে কে বলেছিল বলেছিল সৌম্যমিত্রের উদ্দেশ্যে। হ্যাঁ পুলিশ রূপে পুলিশ সাজে সৌম্যমিত্রকে বলেছিল অমর গাঙ্গুলি পুলিশের সাজে ছিল এই সেরেছে এ আবার কি ফ্যাসাদ ফ্যাসাদটা কি একটা ফ্যাসাদ তৈরি হচ্ছিল বলো অমর গাঙ্গুলি তাকে ধাওয়া করছিল অমর গাঙ্গুলি পুলিশ রূপে অমর গাঙ্গুলি চোর ভেবে সৌম্যমিত্রকে ধাওয়া করছিল হলো না কিছুই হলো না আচ্ছা এখানে কি না হওয়ার কথা বলা হয়েছে হাসি পাবে না বলা হয়েছে হাসি না পাওয়ার কথা বলা হয়েছে বৌদি রেগে স্টেজ থেকে চলে গিয়েছিল বৌদি রাগ করেছিল কেন হাসি পাইনি। হাসি পাচ্ছে না এই কথাটাই সত্যি কথাটা মুখের উপরে বলেছিল সেটা তাকে রাগিয়ে দিয়েছিল মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম এই সংস্কৃত লাইনের অর্থ কি অপ্রিয় সত্য না বলাই শ্রেয়। অপ্রিয় সত্য কথা না বলা শ্রেয় না বলা উচিত উচিত নয় বলা এখন অপ্রিয় সত্যি কথাটা কি বলেছিল মুখের উপরে হ্যাঁ ওই যে দ্বিতীয় লাভ সিন সেকেন্ড লাভ সিন দ্বিতীয় যে প্রেমের অভিনয় আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার সেজে যে প্রেমের অভিনয় করা হচ্ছিল তো সেটাতে হাসি পায়নি বিভাগ নাটকে যে মিছিল বেরিয়েছিল উল্লেখ করা হয়েছে সেই মিছিল কিসের দাবিতে বেরিয়েছিল কিসের দাবি স্লোগান কি তুলছিল চাল চাই কাপড় চাই চাল চাই কাপড় চাই অমর গাঙ্গুলিকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন সংস্কৃতে কত পেয়েছিল 13 পেয়েছিল আচ্ছা বিভাব নাটকে সৌম্যমিত্রের মতে জীবন আছে কোথায় চার দেয়ালের মধ্যে তো জীবনকে খুঁজে পাওয়া যাবে না কোথায় আছে তাহলে জীবন কোথায় 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 বাইরে কোথায় মাঠে ঘাটে আর একটা শব্দ ছিল মাঠে ঘাটে আর কোথায় রাস্তায় রাস্তায় মাঠে ঘাটে এটাও বলতে হবে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস প্রেম এই কথাটা কে বলেছিল আরেকবার বলো হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন এখানে বক্তা কে অমর গাঙ্গুলি কাকে কি হওয়ার কথা বলেছিল নায়ক হওয়ার কথা বলেছিল এটা কি প্রথম লাভ সিনে না দ্বিতীয় লাভ সিনে প্রথম লাভ সিনে বহুরূপী নাট্যগোষ্ঠী কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনে আছে কারোর 1950-এ তোমাদের কাছে টেক্সট বুক আছে না টেক্সট বুকে কি কোনো মানে নাট্যকার পরিচিতিতে এটা দেওয়া আছে সালটা 1950-এ মে মাসে 1 মে নাট্যদলের পূর্ণ প্রতিষ্ঠা ঘটে এটা আমি দেখলাম কিন্তু তোমাদের টেক্সটে কি সালটা দেওয়া আছে নাট্যকার পরিচিতিতে দেওয়া আছে কারোর বইতে পুরনো বইতে আছে হ্যাঁ আছে 50 দেওয়া আছে তো হ্যাঁ বিভাব নাটকের জন্মলগ্ন থেকে কারা কারা যুক্ত ছিল ওই নাট্যদলের সঙ্গে নাট্যগোষ্ঠীর সঙ্গে সৌম্যমিত্র অমর গাঙ্গুলি মিত্র
অনেকগুলো আলোচনা করে দিয়েছি। আচ্ছা আমাদের সৌম্যমিত্র নাটক করার ক্ষেত্রে কি কি নেই বলেছিল আর কি কি আছে বলেছিল? নাটক করার ক্ষেত্রে তাদের কি কি নেই? সিনসিনারি নেই, আলো ঝালো নাটকের জন্য কিছুই ছিল না। স্টেজটাও তোমরা বলনি কেউ, স্টেজের কথাটাও আসবে। স্টেজ নেই, সিনসিনারি নেই, আলো নেই, ঝালর নেই। থাকার মধ্যে একটা জিনিস ছিল, কি ছিল? নাটক করার বোকামি আর অদম্য ইচ্ছে ছিল। গুড। রাজা রথরৌণম নাটয়তি, এ কথাটার মানে কি? রথে আরোহণ করার ভঙ্গি করলেন, তাই তো? এটা কোথায় লেখা ছিল? এটা কোথায় ছিল? কোথায় ছিল? না 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 না, পুরনো বাংলা নাটক। হ্যাঁ, পুরনো বাংলা নাটকে ছিল। পুরনো বাংলা নাটকে ছিল। উড়ে দেশে যাত্রায় কি ছিল? টমে ঘোড়া নিয়ে চঞ্চল খবর নিয়ে আসো। তাড়াতাড়ি ঘোড়া নিয়ে গিয়ে দ্রুত খবর নিয়ে আসো। আর তারপরে ওই যে ঘোড়ায় চড়ার ভঙ্গি করলো, দুই পায়ের মাঝে একটা লাঠি গলিয়ে দিয়ে হেডেড করে করে বেরিয়ে গেল, আবার একটু পরে ফিরে এলো। এটা ছিল উড়ে দেশের যাত্রায়। কিন্তু দর্শক কিন্তু কেউ হাসলো না। আচ্ছা কোন দৃশ্য দেখে দর্শক কেউ হাসলো না? যখন ঘোড়া লাঠিটা মাঝখানে নিয়ে যখন আচ্ছা এই দৃশ্য দেখে কেউ হাসলো না কেন? কারণ তারা সকলেই গভীরভাবে সেটা মেনে নিয়েছিল। তার মানে ওটাকে মেনে নিয়েছিল, ওই রকম ভঙ্গি করলেই ওরা ওটা মেনে নিয়েছিল, ওটাতে অভ্যস্ত ছিল, ওটা দেখে অভ্যস্ত ছিল যে নাটকের ক্ষেত্রে এই ধরনের ভঙ্গি ব্যবহার করা হবে। এবং এই ভঙ্গিটা ব্যবহার করা হবে বিশেষ করে কিসের জন্য? না, ঘোড়ায় চড়ার ব্যাপারটাকে বোঝানোর জন্য। মেনে নিলেই তো কোনো ব্যাপার নয়। প্রথমে দেখে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা। আচ্ছা কি দেখে উল্লাস হয়েছিল? কি দেখে মনে হয়েছিল পন্থা পেয়ে গেছি, পন্থা রাস্তা? যে ভঙ্গির মাধ্যমে নাট্য চর্চা বজায় রাখার ভঙ্গি নির্ভর অভিনয় দেখে উল্লাস হয়েছিল, পেয়ে গেছি পন্থা। কিন্তু তারপরে পরক্ষণে আবার একটা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কি কি ভেবেছিল? কিন্তু কি সেই ভঙ্গি আজকের দর্শক ভঙ্গিটা আদৌ দর্শকরা, আজকালকার দর্শকরা মেনে নেবে কিনা ওই কথা ভেবে চুপসে গিয়েছিল। চুপসে যাওয়া মানে কি? হতাশ হয়ে পড়েছিল। ঠিক 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 ঠিক। মনে হলো লোকে মানবে না। আচ্ছা লোকে কি মানবে না? ও হ্যাঁ, ভঙ্গি নির্ভর, ভঙ্গির মাধ্যমে নাটককে অভিনয় করাটা লোকে মানবে না। বিভব নাটকে সৌম্যমিত্র যখন অমর গাঙ্গুলির বাড়িতে এলো তখন অমর কতলা থেকে তার সঙ্গে কথা বলছিল? কতলা থেকে? দোতলা, মানে দোতলা থেকে কথা বলছিল। আমাদের একটা লাভ সিন করা উচিত। এর বক্তা কে? বৌদি, দীপ্তি মিত্র। আচ্ছা কেন লাভ সিন করা উচিত বলে বক্তা মনে করেছিলেন? আজকালকার দিনে দর্শকরা লাভ সিনটা পছন্দ করে। হ্যাঁ, মানে হাসবে মনে হয়েছিল। হাসির জন্য লাভ সিনটাই দর্শকদের কাছে গ্রহণযোগ্য, মানে দর্শকরা এর মাধ্যমে হাসতে পারে। বৌদির কথা শুনে সে স্পষ্টতই হতাশ। আচ্ছা বৌদির কথা শুনে কে হতাশ হয়েছিল? বৌদি এমন কি কথা বলেছিল? কথাটা কি? সৌম্যমিত্রকেই নায়ক করে বসেছিলেন, কিন্তু অমর গাঙ্গুলিকে হতাশ করে দিয়েছিলেন। আচ্ছা
মোটামুটি তো অনেক কিছুই হয়ে গেল। কে বলতে পারবে যে ওই যে যানবাহনের ছবিগুলো নিয়ে মঞ্চে আসছিল, একবার থেকে আরেকদিকে বেরিয়ে যাচ্ছিল, এখানে যানবাহনের কি কি ছবি ছিল? রিক্সা, ট্রাম, বাস, রিক্সা, ট্রাম, বাস, হ্যাঁ, আর সাইকেল, মোটর গাড়ি। সাইকেল, না মোটর, মোটর, মোটর গাড়ি আর কি, ওই অ্যাম্বাসেডারগুলো, মোটর গাড়ি, মোটর, রিক্সা, ট্রাম, বাস, মোটর, আরেকটা কি? চারটে ছিল? রিক্সা ছিল, ট্রাম ছিল, বাস ছিল, মোটর ছিল, চারটে ছিল তো? কনফার্ম করো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ তো চারটি। অমর গাঙ্গুলি অমর গাঙ্গুলি অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিল, কিসের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছিল? বাসের নিচে চাপা পড়ে। বাসের নিচে যাবো, বাস চাপা পড়ে অ্যাক্সিডেন্ট, বাস দুর্ঘটনা। ও তার অফিস নেই, কলেজ নেই, কিচ্ছু নেই। এ বক্তাকে শম্ভু মিত্র, কার অফিস নেই, কলেজ নেই, কিচ্ছু নেই? নায়কের। নায়কের, 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 নায়কের। তার কথা মতো অফিস নেই, কলেজ নেই, কিচ্ছু নেই, তাহলে সে সারাক্ষণ কী করে বেড়ায়? ধাক্কা দিয়ে বেড়ায়। এই কথাটা কে বলেছে? শম্ভু মিত্র না অমর গাঙ্গুলি? অমর গাঙ্গুলি। অমর গাঙ্গুলি। হ্যাঁ, এই দুটোর মধ্যে খেয়াল রেখো তাহলে। তার অফিস নেই, কলেজ নেই, কিচ্ছু নেই, এ কথাটা বলেছে শম্ভু মিত্র। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, এই কথাটা বলেছে অমর গাঙ্গুলি। বহুরূপী তখন লাটে উঠবে। আচ্ছা, হয়ে গেছে এটা। এই সেরেছে, এ আবার কি ফ্যাসাদ? এখানে কোন ফ্যাসাদের কথা বলা হয়েছে? এখানে পুলিশের দরকার, পুলিশের দরকার হয়েছে। আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার সৌম্য মিত্রকে তাড়া করছে। আর একটা ফ্যাসাদের কথা ছিল না, সেই লাইনটা কি ছিল? লাফিং করতে বলা হয়েছে বলে। না, ওটা তো বললোই যে এই সেরেছে, এ আবার কি ফ্যাসাদ। এটা হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল, সে যে যখন জানলা দিয়ে লাফিয়ে পড়েছিল তখন ওই যে রে পাকড়ো, মানে পুলিশ ধরতে আসছিল, শম্ভু মিত্র, নায়ক রূপী শম্ভু মিত্র বলেছিল, এটা তো হয়েছে। আরেকটা ফ্যাসাদ কথাটা ছিল অন্য জায়গায়। দ্বিতীয় লাফিংয়ের জন্য পুলিশের দরকার। হ্যাঁ, ওই লাইনটা কি ছিল? পুলিশ, এই দেখো ফ্যাসাদ, এখানে পুলিশ কোথায় পাবো? ও, পুলিশের খোঁজ করা হচ্ছিল, রাইট। আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হিসেবে নায়ককে পাওয়া গেছে, কিন্তু পুলিশ দরকার। এই দেখো ফ্যাসাদ, এখানে পুলিশ কোথায় পাবো, রাইট। ওই ফ্যাসাদটা, এই ফ্যাসাদটা দুটো আলাদা, খেয়াল রেখো। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা এই কথাটা কখন বলেছিল? যখন সৌম্য মিত্র ন্যাকামো ভাবে রবীন্দ্রনাথের গান করতে বারণ করেছিল। এ কথাটা কে বলেছিল বক্তাকে? হারমোনিয়াম বাদক। হারমোনিয়াম বাদক, রাইট। এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। কি দেখে? বক্তার মতে কি দেখে লোকের খুব হাসি পাবে? এবার কি দেখে? যখন ফায়ারিং করা হয় তখন তাকে শম্ভু মিত্রকে অমর গাঙ্গুলি বলে যে এবারটা হলে সবার নিশ্চয়ই খুব হাসি পাবে, ওই সিনটা দেখে। ওই যে মিছিলের উপরে গুলি চালানো হয়েছিল, হ্যাঁ, আহত হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিল একটি ছেলে আর একটা মেয়ে, মানে এরকম একটা রক্তাক্ত, এরকম একটা বিভৎস, এরকম নৃশংস দৃশ্য দেখে নিশ্চয়ই মানুষের হাসি পাবে, দর্শকের হাসি পাবে। সব ঝঞ্ঝাট মিটে যাক, সব ঝঞ্ঝাট মিটে যায়। আচ্ছা, কি করলে সব ঝঞ্ঝাট মিটে যাবে? দর্শকরা যদি নির্ভর নাট্যরূপটি মেনে নেয় তাহলে সব দর্শকরাই যদি ওই মনে করাটা একটু বেশি করে করে, মনে করা মানে কি মনে করা? ওই যে ভঙ্গি নির্ভর, ভঙ্গি ভঙ্গি ভঙ্গি, মনে করাটা ভঙ্গি
মানে সবটাই মনে করে নেবে। এরকম ভঙ্গি করছে তার মানে এটা ব্যাপারটা এরকম, দরজা খোলার ভঙ্গি করছে, সিঁড়িতে ওঠার ভঙ্গি করছে, নিচ থেকে ডাকছে, সবটাই ভঙ্গি করছে। তো দর্শক যদি এই ভঙ্গি নির্ভরের ব্যাপারটা বেশি করে মনে করে তাহলে কিন্তু সব ঝঞ্ঝাট সব সমাধান হয়ে যায়, সব ঝঞ্ঝাট মিটে যায়। এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না। আচ্ছা, হাসির জন্য কে কষ্ট করছিল? শম্ভু মিত্র। কীরকম কষ্ট করছিল? কি কষ্ট করছিল? বসার ভঙ্গি করছিল না? হ্যাঁ, কোনো চেয়ার ছাড়াই, কোনো বসার উপকরণ ছাড়াই বসার ভঙ্গি করেছিল অনেকক্ষণ। ওইভাবে বসার ভঙ্গি করেই দর্শকদের হাসানোর চেষ্টা করছিল, কিন্তু এতে হবে না, এইভাবে দর্শকরা হাসবে না। এর আগে তো বলা হলো 3টে কারণ, এতে কোনো গল্প নেই, পপুলার অ্যাপিল নেই, আর হিউম্যান ইন্টারেস্ট নেই, তাই দর্শকরা এইভাবে হাসবে না। সকলেই গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করেন, এক একজন এক এক রকম। কী নিয়ে চিন্তা তাদের? কীভাবে দর্শকদেরকে হাসানো যাবে, অর্থাৎ কি করলে হাসানো যাবে তাই নিয়ে চিন্তা, কীভাবে হাসাবে তাই নিয়ে চিন্তা। যেন পরখ করে দেখেন, পরখ করে দেখছিলেন। কে পরখ করে দেখছিলেন যাচাই করে? বৌদি তৃপ্তি মিত্র, কি? শম্ভু মিত্র আর অমর গাঙ্গুলি আর শম্ভু মিত্র। কাছে কী পরখ করছিলেন? নায়ক হিসেবে কাকে মানবে। রাইট, নায়ক হিসেবে কাকে বেশি মানাবে, কাকেই নায়ক করা যায় সেটা পরখটা করছিল। আরে ওসব তো পরে, কি পরে, কি কোনগুলো পরে? চাঁদ আকাশ দক্ষিণের খোলা বাতাস যেগুলো পরে। তাহলে আগে এটা কি, আগে কি? নায়ক আর নায়িকা। আচ্ছা, ভেরি গুড। রাস্তায় দুজনের ধাক্কাধাক্কি হবে। আচ্ছা, রাস্তায় কাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে? নায়ক নায়িকার মধ্যে হবে ধাক্কাধাক্কি। আচ্ছা, আর তাতেই হবে পরিচয়। আচ্ছা, বক্তাকে? অমর গাঙ্গুলি। অমর গাঙ্গুলি। তাতেই পরিচয়, মানে তাহলে কীভাবে পরিচয় হবে? ধাক্কাধাক্কির মাধ্যমে পরিচয় হবে। ধাক্কাধাক্কি মানে প্রথমে ফাইটিং, মারামারি, অ্যাকশন, তারপরে মন দেওয়া নেওয়া। এটাই হলো বড় কথা। আচ্ছা, বড় কথাটা কি? এটাই হলো বড় কথা। বড় কথাটা কি? নায়ক আসছে, নায়ক আসছে, নায়ক নায়ক, এটাই বড় কথা। নায়ক নায়ক, আর নায়ক কোথা থেকে আসছে, কী বৃত্তান্ত, কেউ কোনো খোঁজ খবর নেয় না। নায়ক নায়ক, এটাই বড় কথা। নায়ক সবসময় নায়কই হয়, নায়ক সবার ঊর্ধ্বে, নায়ক নায়ক, এটাই বড় কথা। নায়ক আসছে, এটাই বড় কথা। নায়ক। যুগটা কি দেখুন। আচ্ছা, যে যুগ পড়েছে সেই যুগের ছেলেমেয়েরা কী চায় বেশি, কি দেখতে চায়? লাভ সিন দেখতে চায়, বেশি লাভ সিন দেখতে চায়। যুগটা কি দেখুন। কথাটা কে বলেছিল? বক্তাকে? অমর গাঙ্গুলি। ভেরি গুড। এই সংলাপগুলো মুখস্থ বেশ ভালোই করেছো, কয়েকজন ভালোই। সংলাপগুলো কিন্তু বাকিদের কিন্তু মুখস্থ করতেই হবে। আচ্ছা, তাহলে গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসে কোত্থেকে? আচ্ছা, গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসতে গেলে গল্পে কি রাখতে হবে? আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার। রাইট, পলিটিক্যাল লিডার। মানে নায়ক যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হয় তবে গিয়ে সিগনিফিকেন্স থাকবে। দাঁড়াও আমি চিন্তা করে দেখি। এই যে বক্তা সৌমিত্র চিন্তা করে দেখছিল, কি ভঙ্গি করাতে চিন্তা ব্যাপারটা ফুটে উঠছিল? তিনি প্রোগ্রেসিভ লাভ সিনে অভিনয় করবেন কি করবেন না না না, ভঙ্গিটা চিন্তা করে দেখি বলে কিন্তু এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই চুলগুলোকে সামনে নিয়ে এসেছিল। এই চুলগুলোকে সামনে নিয়ে আসা মানে চিন্তার ভঙ্গি করা, এটা একটা বিশেষ রীতি। যেন কান্নায় ভেঙে গেছেন, ভেঙে পড়েছেন। কে কান্নায় ভেঙে পড়েছিলেন? বৌদি। বৌদি কেন কান্নায় ভেঙে পড়ছিলেন? সৌমিত্র জানলা দিয়ে পালাচ্ছে। হ্যাঁ, মানে নায়ক তো নায়িকার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কতদিন পরে দেখা হবে ঠিক নেই, কারণ আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, কারণ পুলিশ পেছনে ধাওয়া করেছে। আদৌ আর সময় মতো দেখা হবে কি না, কতদিন দেখা হবে জানে না, সেটা বোঝানোর জন্যই কান্নায় ভেঙে পড়েন।
তুমি তো অত সহজে মরবে না। আচ্ছা তুমি মানে কে? নায়ক। নায়ক মানে সৌম্য মিত্র। সৌম্য মিত্র কেন অত সহজে মরবে না? কারণ তিনি বীর। কারণ তিনি বীর, কারণ তিনি নায়ক। তুমি তো নায়ক, তুমি তো সহজে মরবে না। ও তুমি বীর, পালাও। যাই হোক, তাহলে নায়কটাকে লিখবে। বীর আর নায়ক দুটো থাকলে কিন্তু নায়কটাকে লিখবে। নায়ক, নায়ক সহজে মরে না। নায়ককে সহজে ডিরেক্টররা মানে না। সত্যি কথা বলার দোষ। আচ্ছা কি সত্যি কথাটা বলেছিলেন বক্তা? সে সত্যি কথাটা কে বলেছিল? মুখে ভীষণ চিন্তা, দুজনের মুখেই চিন্তা। তো চিন্তার কারণটা কি? মানে প্রথম লাভ সিন ভেস্তে গেছে, সেকেন্ড দ্বিতীয় লাভ সিনও ভেস্তে গেছে, তাহলে দুটো লাভ সিন ভেস্তে গেছে। তাহলে এবারে চিন্তা কিভাবে হাসানো যাবে, তাই তো? লাগলো ঝঞ্ঝাট। কি ঝঞ্ঝাট লাগছিল? ঝঞ্ঝাটটা কি? একদিক থেকে মিছিল এগিয়ে আসছিল আর একদিক থেকে সার্জেন্টের নেতৃত্বে পুলিশ এগিয়ে যাচ্ছিল। তার মানে একটা পক্ষ এগোতে চায় আর একটা পক্ষ তাদেরকে এগোতে দেবে না, এই ঝঞ্ঝাটটা বেঁধেছিল। সামনের কয়েকজন হাতটা উঁচু করে থাকে। আচ্ছা হাতটা উঁচু করে কি ভঙ্গি করছিল, কি দেখাচ্ছিল, কি ইঙ্গিত করছিল? ফেস্টুন বা পতাকা কিছু একটা ধরে রেখেছে, এটা উঁচু করে রেখেছে। হ্যাঁ, জীবনও শুকিয়ে যাচ্ছে। আচ্ছা জীবন শুকিয়ে যাচ্ছে কিভাবে বোঝা গেল? বাইরে বেরিয়ে হাসির খোরাক, পপুলার জিনিস, এগুলো খুঁজে পায়নি। শুধুই ওই রাস্তা দিয়ে ট্রাম, বাস, রিক্সা এগুলোর চলাচল, ওই জন্য বোঝা যাচ্ছে যে জীবন শুকিয়ে যাচ্ছে এর থেকে। সার্জেন্ট প্রচণ্ড রেগে গিয়ে পুলিশের দিকে কি নির্দেশ করেছিল? হ্যাঁ, রেডি এম, তারপরে ছিল ফায়ার। তিনটে কথা লিখে দেবে পরীক্ষায়। প্রথমে রেডি হতে বলেছে, তারপরে এম, তারপরে ফায়ার। বন্দুকের আওয়াজ হয়েছিল কেন? তাহলে এটা পুরোটাই লিখবে। সার্জেন্টের নেতৃত্বে, বা সার্জেন্ট যখন মিছিলের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, পুলিশ তখন ফায়ার করেছিল, তাই বন্দুকের আওয়াজ হয়েছিল। এই বন্দুকের আওয়াজের পরিণতি কি হলো? মিছিলের সামনে একটি যুবক, একটি যুবতী, একটি মেয়ে, একটি ছেলে, একটি মেয়ে লুটিয়ে পড়েছিল। কি অমর এবার হাসি পাচ্ছে, এই কথাটার মাধ্যমে কি ইঙ্গিত করা হয়েছে? দর্শকদের মানসিকতা কেমন ছিল? কেমন মানসিকতাকে ইঙ্গিত করা হচ্ছে? তারা অসহায় অবস্থায় হাসির খোরাক খুঁজে বেড়ায় বা তাদের অসহায় অবস্থায় হাসি পায়। এই কথাটা শুধু দর্শকদের উদ্দেশ্যে না বলে যে কি অমর এবার হাসি পাচ্ছে, এটা দর্শকদের উদ্দেশ্যে না বলে এটাকে লিখতে পারো যে যারা ওই পেশাদার নাট্যদল সম্পাদক, যারা পেশাদার নাট্যদলের, যারা নিজেদের পকেট ভারী করার জন্য, পকেট ভরানোর জন্য যারা নাটকটাকে বেছে নিয়েছে, যারা দর্শকদের মনোরঞ্জনের কথা ভেবে যারা নাটক রচনা করে, নাটক পরিবেশন করে, তাদের উদ্দেশ্যে কি অমর এবার হাসি পাচ্ছে। আর তারপরে দর্শকদের দিকে তাকিয়ে বলেছিল এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। এই লোকের বলতে এখানে দর্শকদেরকে উদ্দেশ্য করে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। সারাদিন খেটে খুঁটে টাকা দিয়ে টিকিট কেটে আপনারা তো আসেন মনোরঞ্জনের জন্য, হাসির নাটক দেখার জন্য, হাসির খোরাকের সন্ধানে। এবারে কত হাসির খোরাক আপনারা
নিতে চান নিন। এবার দেখুন, হাসুন। এবার এই যে রক্তাক্ত নির্মম এই হত্যাকাণ্ড দৃশ্য দেখে আপনাদের এবার নিশ্চয়ই খুব হাসি পাচ্ছে। তার মানে মিষ্টি কথায় জুতোর বাড়ি ঠাস করে দিল লাগিয়ে। প্রথমটা কিন্তু নাট্যকার, পেশাদার থিয়েটারের নাট্যকার, তারপরে হচ্ছে তোমার সম্পাদক, এদের কথাই লিখবে। আর পরেরটা দর্শকদের কথা লিখবে। উদাসীন নির্বিকার দর্শক, আর সুবিধাবাদী স্বার্থপর, তারপরে হচ্ছে পেশাদার, সেই সমস্ত সম্পাদক আর নাট্যকারদের কথা বলা হয়েছে। তো মোটামুটি এখানে প্রায় যত রকমের প্রশ্ন হওয়ার কথা ছিল প্রায় হয়ে গেছে। এরকমভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা একটু রিভিশন করে নাও, আমি শিওর যে একটাও শর্ট কোশ্চেন বাদ যাবে না। সবগুলো শর্ট কোশ্চেন অ্যান্সার তোমরা লিখতে পারবে। যাই হোক, আজকের এই পর্যন্ত থাকবে। আমি নানা রঙের দিন নাটকের লাইন ধরে আলোচনাটা 2টো ক্লাস করাবো, তবে গিয়ে পুরো সিলেবাসটা মোটামুটি হয়ে যাবে। তারপরে ওই সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস, এই দুটোকে ধরবো। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকুক। হ্যালো, শুনতে পাচ্ছে কি পাচ্ছে না বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকুক। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।